বন্ধু, আপনার এলাকায় অশরীর আক্রমণে নির্দোষ মানুষের জীবন চলে যাচ্ছে। আপনার জীবনও সংকটে থাকে, ঠিক এইরকম জ্বলন্ত ঘটনা আজকে শুরু করতে যাচ্ছি। গ্রামের নাম মাধবপুর। এটি ইন্ডিয়ার কোনো একটি জায়গা। ঘটনাটি আমাকে যে বলেছে চক্রবর্তী কবিরাজ সাহেব। তিনি এই পেশাতে অনেক দিন যাবত। বেশ জটিল ও কঠিন সমস্যা তিনি পড়েছিলেন এবং সমাধানও করেছিলেন। তবে একটা ঘটনা তাকে আজও আতঙ্কে ওঠে। দিনকাল সব স্বাভাবিকই ছিল, বিকেল গড়িয়ে সন্ধ্যায় হবে হবে ভাব। এমন সময় একদল ছোকরার দল হাঁপিয়ে আমার কাছে আসলো। তাদের বললাম, কি হয়েছে রে, এই সন্ধ্যায় তোর ওইভাবে আসার কারণ? তাদের মধ্যে থেকে একজন হাঁপিয়ে বলতে শুরু করলো, জমিদারের বাড়ির নতুন বউটাকে নাকি চিনে ধরেছে। কেমন জানি ভয়ঙ্কর সব কাহিনী চলতেছে, তাই কবিরাজকে ডাকতে তাদেরকে পাঠানো হয়েছে। কবিরাজ সাহেবও ঘটনা শুনে সেখানে তৈরি হয়ে যান। গিয়ে বৌমার সামনে দাঁড়ান। বৌমার সামনে দাঁড়াতেই মেয়েটি তাকে আশ্চর্য রকম ভাবে একটি মুচকি হেসে দেখে বলে, কিরে কবিরাজ, তুই এখানে? তুই মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে এখানে এসেছিস? ভালো চাস তো এখান থেকে চলে যা। এই মেয়েকে বাঁচাতে পারবি না তোরা কেউ। কবিরাজ শুনে যেমন রাগান্বিত হয়েছিলেন, তেমনি আতঙ্কেও পড়েছিলেন। কবিরাজ কথায় কান্না দিয়ে শুরু করেন তার যজ্ঞ আসন। আসনটি নাকি ডাকিনীর আসর। আসর শুরু করার কিছুক্ষণ পরে চারদিকে শুরু হয় জড়ো হাওয়া। জানলাগুলো একটার সাথে আরেকটা লেগে বেশ ভয়ঙ্কর পরিবেশই তৈরি করছিল। তারপর এরকম ভয়াবহ যজ্ঞতা চলার সাথে সাথেই হঠাৎ পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। মেয়েটির পাশে ভেসে ওঠে একটি রহস্যময় ছায়া। ছায়াটি এমন একটা অবয়ব দৃশ্য ভাসতেছিল, তবে দুটো চোখ ঝলঝল করতেছিল লাল। সেই ছায়াটি হঠাৎ করে কথা বলা শুরু করলো। তার অগ্নিবর্ষিত চোখ, কবিরাজের ওপর রাগান্বিত ভাব। সেই ছায়াটি বলতে থাকে, তুই অযথা এসব করেছিস, এইবার মর। এই বলেই কবিরাজের ওপর হঠাৎ আক্রমণ করে এবং কবিরাজের গলা ধরে শূন্যে তুলে। কবিরাজের প্রায় দম যাওয়া যাওয়া অবস্থা, চোখগুলো দিয়ে ঝাপসা দেখছিল। এমন সময় সেই নতুন বৌমা, তিনি অজ্ঞান অবস্থা থেকে ফিরে চিৎকার করে ডাকিনীকে বলে, ভুল আমি করেছি, তুই আমার মৃত্যু নে, অহেতুক জীবন কেন নিচ্ছিস? এই কথা বলা মাত্রই ছায়াটি মেয়েটির দিকে তাকালো। তাকিয়ে তৎক্ষণাৎ কবিরাজকে শূন্যের উপর ছুঁড়ে ফেলে দিয়েই মেয়েটির দিকে এগিয়ে গেল। গিয়েই মেয়েটিকে একটি ধুম বাতাস মেয়েটিকে মাটিতে ফেলে দিল। মেয়েটি মাটিতে লুটিয়ে যাওয়ার সাথে সাথেই তার নাক, মুখ ও বিশেষ যেটা ভয়ঙ্কর সবারই লাগছিল, তার চোখগুলো দিয়ে রক্ত ঝরছিল। তার রক্তবমি শুরু হয়। কবিরাজ প্রায় অর্ধমৃত অবস্থায় মেয়েটির শেষ নিঃশ্বাস দেখতে থাকলো। এভাবেই থমকে গেল একটি জীবন, যেখানে কবিরাজ নতুন বৌমাকে বাঁচাতে এসেছিল, অথচ তার অদমিত অবস্থায় সেই বৌমাকে তিনি মৃত্যুবরণ করতে নিজের চোখে দেখছিলেন। এটা দেখে কবিরাজ খুব কষ্টও পেয়েছিলেন। তার এত বছরের অভিজ্ঞতা, এত জ্ঞান, এত তন্ত্র সাধনা, কোনো কিছুই যেন শূন্য কাজে আসছিল না সেই ডাকিনীর আছে। তবে কে সেই ডাকিনী, শুনতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এই ঘটনাটির দ্বিতীয় পর্ব অতি নিকটেই আমরা পোস্ট করব, তাই দেরি না করে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ঘটনাটি কেমন লাগলো লিসেনার্স, অবশ্যই আমাদেরকে আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আজকে যে ঘটনাটি শুরু করতে যাচ্ছি তা একটা শ্মশানকে কেন্দ্র করে। ঘটনাটি কুমিল্লার কোনো একটি জায়গায়। ঘটনাটির সাল 1975। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম মইনুল কবিরাজ। মইনুল কবিরাজ সাহেব এলাকায় বেশ পরিচিত ছিলেন তার এই কাজের কারণে। বেশ দূর দূরান্ত থেকেই মানুষজন আসত তার থেকে চিকিৎসা নিতে। এভাবেই ভালোই চলছিল দিনকাল মইনুল কবিরাজের। কথায় থাকে না, সুখ সবার কপালে বেশি দিন টিকে না। কবিরাজের বেলাতেও ঠিক সেই রকমটাই ঘটল। একদিন তার কাছে আসলো একটি ভদ্রলোক। লোকটার সাজসজ্জায় বোঝা যাচ্ছিল বেশ অর্থশালী। তিনি তো কবিরাজের কাছে তার সমস্যার কথা জানায়। তবে সমস্যাটি ছিল একটু অন্য রকমের। এমনিতেই কবিরাজ সাহেব ছোটখাটো কাজ করতেন এলাকায়, তবে এইবারের কাজটা বেশ কঠিন। ভদ্রলোকের কথা এতে বুঝলেন। তার মেয়েটার নাম পুতুল। তার মেয়েটাকে নাকি জিনে আসর করেছে। অনেক কবিরাজ দেখিয়েছে, তবে আশাব্যঞ্জক কোনো লাভ হয়নি। মইনুল সাহেবের ভালো নাম ডাক শুনে তিনি তার কাছে সাহায্যের হাত বাড়াচ্ছেন। সকল ঘটনা শুনে কবিরাজ সাহেবও তাকে সাহায্য করবেন বলে আশ্বস্ত করলেন। কবিরাজ সাহেব সেই ভদ্রলোকের বাড়িতে দিনকাল ঠিক করে সেই হিসাবে অমাবস্যার দিন যাবেন সেটা জানিয়ে দিলেন। দেখতে দেখতে অমাবস্যার দিন আসলো। কবিরাজ সাহেব মাগরিবের পর সে ভদ্রলোকের বাসায় গেলেন। তিনি যখন মেয়েটির রুমে প্রবেশ করলেন, সেখানে গিয়ে দেখলেন বিছানায় পড়ে আছে মৃতপ্রায় পুতুল। মেয়েটি একদম কঙ্কাল বেরিয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছিল মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। কবিরাজ সাহেব মেয়েটিকে ভালো করে লক্ষ্য করে রাতে আসনে বসবেন বলে সিদ্ধান্ত জানান। রাত আনুমানিক 12:30। কবিরাজ সাহেব যখন আসনে বসলেন, তখন চারদিকটা তখনও নীরব ছিল। আসনের যজ্ঞ শুরু না হতে হতে পরিবেশটা ভারী হয়ে গেল। চারিদিকে বাতাস শুরু হইতে লাগলো। ঘরের পরিবেশটা বেশ ভারী হয়ে গেছিল। তখন একটা আশ্চর্য ঘটনা ঘটলো যে মেয়েটি কঙ্কাল মৃতপ্রায় অবস্থা, তার চিল্লাচিল্লি শুরু হয়ে গেল, চিৎকার করা শুরু হয়ে গেল। তারপরে এক পর্যায়ে কবিরাজকে থামানোর জন্য বেশ আতর্কিত বা আকুতি মিনতি করতে শুরু করলো। এবার কবিরাজ বেশ কঠিন গলায় তাকে জিজ্ঞাসা করলেন, কে তুই? প্রথমে জিনটি পরিচয় দিতে চাচ্ছিল না, তবে এক পর্যায়ে বাধ্য হয়ে বলল সে নাকি একটা শ্মশানে থাকে। কোনো এক তান্ত্রিক তাকে পাঠিয়েছে পুতুলকে মেরে ফেলতে। তবে জিনটি এটাও জানায় পুতুলকে নাকি আর বেশি দিন বাঁচানো যাবে না। কবিরাজ এই কথা শুনে আরো বেশি চড়াও হলেন, আরো তন্ত্রমন্ত্র শুরু করলেন। জিনটি এক পর্যায়ে নিস্তেজ প্রায় অবস্থা হয়ে গেল। তারপর জিনটিকে কেউ বলল কে করেছে এই কাজ। পরে জিনটি জানায় পুতুলকে নাকি তার এলাকার একটি ছেলে পছন্দ করত। বেশ কয়েকবার প্রেমের অফারের প্রস্তাব দিয়েছিল, তবে পুতুল রাজি না হয় ছেলেটির আগে এক পর্যায়ে এই কাজ করে। শ্মশানের তান্ত্রিকের মাধ্যমে পুতুলকে চালনা করা হয় জিন। তারপর এক পর্যায়ে অনেক ধস্তাধস্তি তন্ত্রমন্ত্রের কাহিনী হওয়ার পর জিনটি এক পর্যায়ে তার শরীর থেকে যেতে রাজি হয় এবং এই জন্য সে কিছু জিনিস আবদার করে এবং সে এই জিনিসগুলো পেলে পুতুলের শরীর থেকে চলে যাবে বলে আকুতি জানায়। যেই ভাবা সেই কাজ। কবিরাজও তার সিদ্ধান্ত মেনে নিলেন এবং এক পর্যায়ে দেখা গেল যে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে গেল। এভাবেই একটি মৃতপ্রায় অবস্থা জীবন ফিরিয়ে আনা হলো। আজকে
আজকের যে ঘটনাটি শুরু করতে যাচ্ছি সেটি আমার নিজের মানুষের থেকে শোনা। ঘটনাটার আনুমানিক সাল 1986 এরকম। ঘটনাটি ঘটে ঈদের আগের দিন রাতে। সাধারণত গ্রামের বাড়িতে গরু পাহারা দেওয়ার জন্য গরু ঘরের পাশে মানুষ থাকার একটা ঘর রাখত। ঠিক তেমনই জাকির সাহেব ও তার মেজো ভাই তারা দুজনে মিলে গরু দেখাশোনার ঘরটায় ঘুমাতে যায়। জাকির সাহেবের মেজো ভাই আমির সাহেব ঘুমিয়ে পড়ছিল। তখন জাকির সাহেব হঠাৎ লক্ষ্য করলেন মাথার ওপর থেকে ইঁদুরের মাটির মতো গুঁড়ো গুঁড়ো মাটি পড়ার শব্দ পাচ্ছিল। তখন তিনি হাত দিয়ে অন্ধকারে এদিক সেদিক খুঁজতে লাগলো, কোথায় মাটি পড়তেছে সেটা। কোথাও মাটি খুঁজে পাচ্ছিল না, তবে অনবরত মাটি পড়ার শব্দ হচ্ছিল। জাকির সাহেব ভয় পেয়ে তার পাশের ঘরের মা বাবাকে ডাকতে থাকেন। ডাক দেওয়া মাত্রই তার বাম চোখে ইগলের নখের মতো ধারালো নখ দিয়ে জোরে আঁচড় দেয়। সাথে সাথে তার চোখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে। আর তার ডাক শুনেই তার মা বাবা তাড়াতাড়ি করে তার ঘরের সামনে আসে। জাকির সাহেব তিনি এক হাতে বাম চোখটাকে ধরে অন্ধকারের মাঝে আরেকটা হাত দিয়ে দরজাটা খুলে দেয়। তার মা বাবা তার অবস্থা দেখে বেশ ভয়ই পায়। তারপর তাড়াতাড়ি করে রক্ত বন্ধ করা হয়। ঈদের দিন জাকির সাহেবের বাবা কবিরাজের কাছে যায় চিকিৎসার জন্য। পরে কবিরাজ একটা তাবিজ দেন তাকে পড়ানোর জন্য। আশ্চর্য বিষয় হলো এই যে তিনি যেখান থেকে তাবিজ নিয়েছিলেন ঠিকই, তবে বাসায় এসে পকেটে হাত দিয়ে দেখেন তাবিজ নেই। তিনি অবাক হয়ে যান, এটাও ভাবেন যে হয়তো পড়ে গেছে। পরের দিন আবার আনতে চায়, এবারও তাবিজ আনে, তবে বাড়িতে এনে দেখে তাবিজ নেই। তারপরে এই ঘটনাগুলো কবিরাজ সাহেবকে জানায়। অবস্থার ব্যাগতি দেখে কবিরাজ নিজে এসে জাকির সাহেবের হাতে তাবিজ বাঁধে। অতঃপর তিনি জানায় একটা নরপিশাচ তাকে ক্ষতি করার চেষ্টা করছিল। তার লক্ষ্য ছিল তাকে মেরে ফেলার। তোমরা টের পাওয়াতে সুবিধা করতে পারে নাই, তাই বারবার সে তাবিজগুলোকে নিয়ে যেত। এইবার আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন, আর কোনো সমস্যা হবে না। তবে একটা শর্ত কবিরাজ দিয়ে গেছেন, পিশাচটা নাকি তাকে দূর থেকে নজরে রাখবে, তাই তাবিজটা যেন ভুলেও না খুলে হয়। ঠিক এইভাবে জাকির সাহেব আজ নিয়ম পালন করেন এবং আজও তিনি সুস্থভাবে জীবনযাপন করতেছেন। এই ছিল ঘটনা। আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।